হ্যালো এভরিওয়ান, প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমরা বেশ কিছু পরিবেশ আন্দোলন সম্পর্কে দেখব। প্রথম, বিষ্ণই আন্দোলন 1730। এটি ভারতের পরিবেশ আন্দোলনের আদি উৎস। রাজস্থানের মারওয়ার অঞ্চলে এই ঘটনা ঘটেছিল। এই আন্দোলনের প্রেক্ষাপট কি? যোধপুরের মহারাজা অভয় সিং তার নতুন প্রাসাদ নির্মাণের জন্য কাঠ সংগ্রহ করতে খেজারোলি গ্রামে লোক পাঠান। সেখানে প্রচুর খেজুরি গাছ ছিল। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অমৃতা দেবী বিষ্ণোই। তিনি গাছ কাটার বিরোধিতা করে বলেছিলেন, একটি মাথা দিয়েও যদি একটি গাছ বাঁচে তবে তা সস্তা। আর ঘটনাটি কি ঘটেছিল? অমৃতা দেবী গাছ জড়িয়ে ধরেন এবং কুড়ালের আঘাতে প্রাণ দেন। তার দেখাদেখি তার ৩ মেয়ে এবং গ্রামবাসী মিলিয়ে মোট ৩৬৩ জন প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এর ফলাফল কি হয়েছিল? এই আত্মত্যাগের খবর যখন রাজার কাছে পৌঁছায় তখন তিনি অত্যন্ত লজ্জিত হন এবং ওই এলাকার গাছ কাটা এবং শিকার করা চিরতরে নিষিদ্ধ করেন। পরের আন্দোলন আমরা দেখব চিপকো আন্দোলন 1973। আধুনিক ভারতের সবচেয়ে শক্তিশালী অহিংস পরিবেশ আন্দোলন ছিল চিপকো আন্দোলন। এটির স্থান ছিল উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের মন্ডল ও রেনি গ্রামে। এই চিপকো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট এবং গৌরা দেবী। এই আন্দোলনের কারণ কি ছিল? সরকার বন বিভাগের মাধ্যমে বাণিজ্যিক উদ্দেশ্যে গাছ কাটার অনুমতি দিলেও স্থানীয় মানুষের জীবিকা ও পরিবেশ হুমকির মুখে পড়ে। ঘটনাটা কি ঘটেছিল? ঠিকাদাররা যখন গাছ কাটতে আসে তখন স্থানীয় মহিলারা গাছগুলিকে ঝাপটে বা জড়িয়ে দাঁড়িয়ে থাকেন। এর ফলাফল হয়েছিল 1973 সালে শুরু হওয়া এই আন্দোলনের চাপে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 15 বছরের জন্য হিমালয় অঞ্চলে গাছ কাটা নিষিদ্ধ করেন। পরের আন্দোলন আমরা দেখব 3 নম্বর সাইলেন্ট ভ্যালি আন্দোলন, যেটি হয়েছিল 1973 থেকে 1985। এটি ছিল একটি বিরল জীববৈচিত্র্য রক্ষার লড়াই। এটির স্থান ছিল কেরালা রাজ্যের পালক্কাদ জেলা। প্রেক্ষাপট আমরা দেখব কুন্তিপুজা নদীর ওপর জলবিদ্যুৎ তৈরির জন্য একটি বড় বাঁধ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এর ফলে সাইলেন্ট ভ্যালি নামক বিশাল কান্তি ও বৃষ্টি অরণ্যটি তলিয়ে যেত। এতে নেতৃত্ব কে দিয়েছিলেন? অধ্যাপক M.K. প্রসাদ, V.S. বিষয়নের মতো বিজ্ঞানী ও পরিবেশ কর্মীরা এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মূল বিষয় ছিল এখানে মূলত লায়ন টেইলড ম্যাকাক এর প্রজাতির একটা বিরল প্রজাতির বানর ছিল এবং হাজার হাজার বিরল উদ্ভিদের কথা তুলে ধরা হয়। ফলাফল কি হয়েছিল? 1985 সালে সরকার প্রকল্পটি বাতিল করে এবং এলাকাটিকে জাতীয় উদ্যানে ঘোষণা করেন। পরের জঙ্গল বাঁচাও আন্দোলন 1982। এটি আদিবাসীদের অধিকার ও পরিবেশ রক্ষার একটি মিশ্র লড়াই ছিল। স্থান ছিল বিহারের সিংভূম জেলা, বর্তমানে যেটা ঝাড়খণ্ড। প্রেক্ষাপট: সরকার প্রাকৃতিক শালবন কেটে সেখানে বাণিজ্যিকভাবে লাভজনক সেগুন গাছ লাগানোর সিদ্ধান্ত নেয়। ঘটনাটি ঘটেছিল আদিবাসীরা শাল গাছকে তাদের ধর্মের অংশ বলে মনে করত। তারা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় এবং শালবন রক্ষার শপথ নেয়। ফলাফল হয়েছিল এই আন্দোলনটি সিংভূম থেকে উড়িষ্যায় ও ছত্তিশগড় পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং সরকার তাদের বাণিজ্যিক বনায়ন নীতি পরিবর্তন করতে বাধ্য হয়। এই আন্দোলনটি ঝাড়খণ্ড ও উড়িষ্যায় ছড়িয়ে পড়েছিল। পরবর্তী আন্দোলন আমরা দেখব নর্মদা বাঁচাও আন্দোলন 1985। ভারতের অন্যতম দীর্ঘস্থায়ী পরিবেশ ও মানবাধিকার আন্দোলন ছিল এটি। স্থান ছিল নর্মদা নদীর অববাহিকা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট। এই নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর, বাবা আমতে এবং অরুন্ধতী রায়। কারণ নর্মদা নদীর ওপর সর্দার সরোবর ও আরও কিছু বিশাল বাঁধ নির্মাণের ফলে প্রায় ৩ লক্ষ মানুষ, অধিকাংশ আদিবাসী ছিল, উচ্ছেদ হওয়া এবং বিশাল বনভূমি তলিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। দাবি: উচ্ছেদ হওয়া মানুষের পুনর্বাস এবং পরিবেশের ক্ষতি মূল্যায়ন না করে বাঁধ তৈরি বন্ধ রাখা। এর ফলাফল: আন্দোলনটি বিশ্বব্যাংককে এই প্রজেক্ট থেকে অর্থ সরাতে বাধ্য করেছিল। যদিও বাঁধটি নির্মিত হয়েছে, কিন্তু উচ্ছেদ হওয়া মানুষের অধিকার নিয়ে এখনও
লড়াই এখনো চলছে। এতে কি পদ্ধতি ব্যবহার করা হয়েছিল? মহাত্মা গান্ধীর অহিংসা নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ, লং মার্চ, অনশন এবং আইনি পদক্ষেপের মতো পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। 6 নম্বর দেখব আপ্পিকো আন্দোলন 1983। এটি ছিল দক্ষিণ ভারতের চিপকো আন্দোলনের প্রতিচ্ছবি। স্থান ছিল কর্ণাটকের উত্তর কন্নড় জেলা। এই আপ্পিকো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন পান্ডুরঙ্গ হেগড়ে। স্লোগান কি ছিল? উপসু বেলেসু বালাসু, যার অর্থ সংরক্ষণ করুন, বৃদ্ধি করুন এবং যুক্তিযুক্তভাবে ব্যবহার করুন। প্রেক্ষাপট: পশ্চিমঘাট পর্বতমালার বাণিজ্যিক গাছ কাটা এবং রাসায়নিক সারের ফলে মৃত্তিকা ক্ষয়ের প্রতিবাদে মানুষ গাছ জড়িয়ে ধরে আন্দোলন করেন। এর ফলাফল কি হয়েছিল? এর ফলে কর্ণাটক সরকার কিছু নির্দিষ্ট এলাকায় বনাঞ্চল ধ্বংস করার উপর নিষেধাজ্ঞা জারি করে এবং বিকল্প জ্বালানির উৎস খুঁজতে উৎসাহ দেয়। এই আন্দোলন কর্ণাটক ছাড়িয়ে গোয়া ও তামিলনাড়ুর পূর্বঘাট পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং সফলভাবে গাছ কাটা বন্ধ করতে সক্ষম হয়েছিল, যা বন সংরক্ষণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরের আন্দোলন আমরা দেখব তেহরি বাঁধ আন্দোলন, যেটি হয়েছিল 1980 থেকে 2000। তেহরি বাঁধ আন্দোলন ছিল ভারতের উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর ওপর নির্মিত বিশাল তেহরি বাঁধের বিরুদ্ধে পরিবেশবিদ ও স্থানীয় জনগণের একটি দীর্ঘস্থায়ী প্রতিবাদ, যা প্রধানত পরিবেশগত ক্ষতি, ব্যাপক স্থানচ্যুতি এবং পবিত্র গঙ্গা নদীর জলপ্রবাহ হ্রাসের কারণে হয়েছিল। স্থান ছিল উত্তরাখণ্ডের তেহরি জেলার ভাগীরথী নদী। এই তেহরি বাঁধ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। প্রেক্ষাপট কী ছিল? তেহরি বাঁধ নির্মাণের ফলে পুরাতন তেহরি শহর এবং প্রায় 100টি গ্রাম ডুবে যাওয়ার আশঙ্কা ছিল। তাছাড়া এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হওয়ায় বিশাল বাঁধটি ধসে পড়লে বড় বিপর্যয়ের ভয় ছিল। ঘটনাটি সুন্দরলাল বহুগুণার প্রতিবাদে ভাগীরথী নদীর পাড়ে 45 দিন অনশন তারা করেছিল। এর ফলাফল কী হয়েছিল? পরিবেশগত অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও 2006 সালে বাঁধটি চালু করা হয়। তবে এই আন্দোলন ভারতের ড্যাম সেফটি বা বাঁধের সুরক্ষা ও পুনর্বাসন নীতিতে বড় প্রভাব ফেলেছিল। এবার আমরা দেখব গ্রিনপিস আন্দোলন। এটি হয়েছিল 1971 সালে। গ্রিনপিস আন্দোলন হলো একটি আন্তর্জাতিক স্বাধীন পরিবেশবাদী আন্দোলন, যা 1971 সালে কানাডায় প্রতিষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য পরিবেশগত সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন, বন উজাড়, পারমাণবিক দূষণ নিয়ে জনসচেতনতা তৈরি ও সমাধান বের করা এবং এর জন্য শান্তিপূর্ণ, সৃজনশীল ও প্রত্যক্ষ প্রতিবাদের কৌশল ব্যবহার করে এই আন্দোলনটি বিশ্বজুড়ে সরকার ও শিল্পের নীতি পরিবর্তন করে। এটি একটি সবুজ ও ন্যায্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করে। এটি হয়েছিল 1971 সালে কানাডার ভ্যানকুভারে। কিছু পরিবেশবাদী প্রচেষ্টা এটি শুরু হয়েছিল। এর লক্ষ্য ছিল পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা করা এবং বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করা। আর এতে কৌশল অবলম্বন করা হয়েছিল অহিংস প্রতিবাদ, সরাসরি পদক্ষেপ, গবেষণা এবং নীতি নির্ধারণী আলোচনা।